সেদিন কি একটু কষ্ট হয়নি তার, যেদিন তার 10 বছরের ছোট্ট মেয়ে মা মা বলে কাঁদতে কাঁদতে তার পিছু পিছু দৌড়াচ্ছিল। এটি একটি হতভাগা মেয়ের গল্প। তার লেখা পোস্টটি আপনাদের জন্য আজকে তুলে ধরছি। সেপারেশন সন্তানের জন্য এক অভিশাপ। সেদিনটা আমি কখনোই ভুলতে পারি না। সেই নিষ্ঠুর দিন, যেদিন কোর্টে বাবা মায়ের বিচ্ছেদের সময় বিচারক মাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কাকে বেছে নেবেন, ছেলেকে না মেয়েকে? মা তখন ছেলেকেই বেছে নিয়েছিলেন, আমাকে নয়। আর বাবা, তিনিও মুখ ফিরিয়ে নিয়েছিলেন আমার দিক থেকে, কারণ তিনি তখন নতুন করে সংসার গড়ার স্বপ্ন দেখছিলেন। আর সেই নতুন জীবনে আমি ছিলাম শুধু এক বাড়তি বোঝা, যা তিনি নিতে চাননি। কাঠের বেঞ্চে বসে যখন অঝরে কাঁদছিলাম, তখন এক নারী কনস্টেবল এসে আমাকে বুকে জড়িয়ে ধরেছিলেন। তিনি শুধু সান্ত্বনাই দেননি, আশ্রয় দিয়েছিলেন নিজের বাড়িতে। কিন্তু সেখানেও আমার কপালে ছিল না শান্তি। তার মাতাল স্বামীর লোলুপ দৃষ্টি পড়েছিল আমার উপর। শিশু বয়সে সব কিছু পুরোপুরি বুঝতে না পারলেও মনটা কেমন যেন অস্বস্তিতে ভরে যেত। রাতে যখন আন্টি বাসায় ফিরতেন, আমি সব কিছু খুলে বলতাম তাকে। তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন। অবশেষে আমার নিরাপত্তার কথা চিন্তা করে তিনি আমাকে রেখে এলেন একটি এতিমখানায়। যাবার সময় যখন তিনি আমাকে 2 হাতে জড়িয়ে ধরে কাঁদছিলেন, আমার নিজের মাও আমাকে ফেলে যাওয়ার সময় এতটা কাঁদেনি। দিন যায়, মাস যায়, আমার জীবন আটকে থাকে সেই এতিমখানার 4 দেয়ালের ভেতর। অসহায়ত্ব যেন প্রতিদিন নতুন করে আমাকে গিলে খেত। সবচেয়ে কষ্ট হতো এই ভেবে, মা বাবা বেঁচে আছেন, অথচ আমাকে থাকতে হচ্ছে এতিমখানায়। পৃথিবীতে এর চেয়ে বড় কষ্টের আর কিছু হতে পারে কি? বছর 2 পরের কথা, এক নিঃসন্তান ডাক্তার দম্পতি আমাকে দত্তক নেন। আর সেখান থেকেই বদলে যেতে থাকে আমার পুরো জীবন। অন্ধকার থেকে আলোয় উঠে আসার মতো এক নতুন যাত্রা শুরু হলো আমার। হেসে খেলে ভালোবাসায় ভরে উঠল আমার শৈশব। নতুন বাবা মা চেয়েছিলেন আমি যেন তাদের মতো একজন ডাক্তার হই, কিন্তু আমার একগুঁয়ে ইচ্ছেটা ছিল একটাই, আমি হব একজন লয়ার। আল্লাহর অশেষ রহমতে আমি আজ একজন ডিভোর্স লয়ার। যখনই কেউ আমার কাছে তালাক নিতে আসে, আমি সবার আগে চেষ্টা করি তাদের যেন সন্তানের কাস্টাডি নিয়ে আগে সিদ্ধান্ত হয়। কারণ বাবা মা থাকতে কোনো শিশুকে যদি এতিমের মতো বড় হতে হয়, সেই অসহায়ত্ব আমি জানি, আমি বুঝি হৃদয়ের গভীর থেকে। চেম্বারে বসে খবরের কাগজ পড়ছিলাম, হঠাৎ একটি খবর চোখে পড়ল। চোখ আটকে গেল সেখানে। এক বৃদ্ধা মহিলাকে তার নিজের ছেলে ও পুত্রবধূ মিলে বস্তায় ভরে রেল স্টেশনে ফেলে রেখে গেছে। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। খবরের নিচে একটি ছবি ছিল, মুখটা কেমন যেন পরিচিত মনে হলো। কাগজটা কাছে টেনে এনে ভালো করে তাকিয়ে দেখি, বুকের ভেতর যেন কেঁপে উঠল কিছু। এই তো সেই মুখ, যিনি বহু বছর আগে কোর্টরুমে আমাকে ফেলে গিয়েছিলেন, আমার মা। আর দেরি না করে নিজেই গাড়ি চালিয়ে ছুটে গেলাম সেই হাসপাতালে। সেই মুখটা আর চেনার উপায় নেই। চামড়াটা কুঁচকে গেছে, শরীরটা রোগে শোকে একেবারে জীর্ণ। ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে এক অজানা মায়ায় বুকটা ভরে উঠল। ভেতরটা যেন ধীরে ধীরে ভেঙে পড়ছে। মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সেদিন কি একটু কষ্ট হয়নি তার, যেদিন তার 10 বছরের ছোট্ট মেয়ে মা মা বলে কাঁদতে কাঁদতে তার পিছু পিছু দৌড়াচ্ছিল? হয়তো লাগেনি, না হলে কেউ কি এভাবে ফেলে যেতে পারে নিজের সন্তানকে? একবার মনে হলো চুপচাপ চলে যাব, কিন্তু ঠিক তখনই দেখলাম তিনি ঘুম ভেঙে পিটপিট করে আমার দিকে তাকাচ্ছেন। চোখে ক্লান্তি, অচেনা ভাব। বোঝা গেল তিনি আমাকে চিনতে পারেননি, চেনার কথাও নয়। আমি ধীরে ধীরে নিজের পরিচয় দিলাম। কয়েক সেকেন্ড চুপচাপ নিঃশব্দে তাকিয়ে রইলেন আমার দিকে। তারপর হঠাৎই হাউমাউ করে কেঁদে উঠলেন। কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, ক্ষমা করো মা, আমি ভুল করেছি, খুব বড় ভুল করেছি। আমি আর কিছু বললাম না, শুধু মায়ের মুখটা 2 হাতে আঁকড়ে ধরে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম।
মাকে ফিরে পাওয়ার পর এবার মনটা ছটফট করতে লাগলো বাবার জন্য। মায়ের কাছ থেকে ঠিকানা জোগাড় করে খোঁজ নেই তার অফিসে। সেখানে জানতে পারি তিনি কয়েক বছর আগেই অবসরে গিয়েছেন। বাসার ঠিকানায় গিয়ে দেখি তিনি আর সেখানে নেই। দ্বিতীয় পক্ষের ছেলে মেয়েদের জিজ্ঞেস করায় যা শুনলাম তাতে ভেতরটা কেঁপে উঠল। অবসরের কিছুদিন পরেই তিনি পক্ষাঘাতে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে যান। একটি ঘরে নিথর পড়ে থেকে শুধু জায়গা নষ্ট করতেন, সবসময় নোংরা করতেন। এই অভিযোগে বিরক্ত হয়ে ছেলেমেয়েরা তাকে রেখে এসেছে এক সরকারি বৃদ্ধাশ্রমে। তাদের কথায় যেন বিষ ছিল। অযথা একটা মানুষকে ঘরে রাখা বাড়তি বোঝা ছাড়া আর কি। ওদের কাছ থেকে ঠিকানা নিয়ে ছুটে গেলাম বৃদ্ধাশ্রমে। গিয়ে দেখলাম বিছানায় যেন একটা জীবিত লাশ পড়ে আছে নিঃসাড় হয়ে। চেনা সেই মানুষটিকেই চিনতে কষ্ট হচ্ছিল। আমি ধীরে ধীরে পাশে গিয়ে বসে তার হাতটি ধরলাম। নিজের পরিচয় জানাতেই তিনি মুখ ফিরিয়ে নিয়ে কাঁদতে লাগলেন, নিঃশব্দে, অঝরে। আজ বাবা মা দুজনেই আমার সঙ্গে থাকেন। একদিন তারা আমাকে ছেড়ে গিয়েছিলেন, কিন্তু আমি পারিনি তাদের ছাড়তে। হাজার হলেও তারাই তো আমার বাবা মা।